এভরিওয়ান, সবাইকে সোনামণি লার্নিং সেন্টারে স্বাগত। আজকের ভিডিওতে আমি নিয়ে এসেছি রায় ও মার্টিন প্রশ্ন বিচিত্রা ষষ্ঠ শ্রেণীর ভূগোলের মডেল সেট 7। এর আগে আমি অনেকগুলো সেট করিয়েছি, তোমরা যারা দেখোনি ভিডিও ডেসক্রিপশন বক্সে লিঙ্ক থাকবে, সেখান থেকে দেখে নিও। তাহলে চলো শুরু করা যাক আজকের পর্বটি, কথা না বাড়িয়ে। দেখো মডেল সেট 7, দেখো একের দাগে বলেছে সঠিক উত্তরটি বেছে নিয়ে লেখো। 1. শুক্র গ্রহের গড় উষ্ণতা। সঠিক উত্তরটি হবে অপশন বি, 465 ডিগ্রি সেলসিয়াস শুক্র গ্রহের গড় উষ্ণতা। পরের প্রশ্ন 2 এর দাগ সৌরজগতের বৃহত্তম গ্রহাণু। সৌরজগতের বৃহত্তম গ্রহাণু অপশন বি সেরেস। সেরেস সৌরজগতের বৃহত্তম গ্রহাণু। পরের প্রশ্ন 3 এর দাগ মাউন্ট এভারেস্ট। সঠিক উত্তরটি হবে অপশন বি, নেপালে অবস্থিত। মাউন্ট এভারেস্ট কোন দেশে অবস্থিত? নেপালে অবস্থিত। পরের প্রশ্ন 4 এর দাগ পৃথিবীর নিরক্ষীয় ব্যাস মেরু ব্যাসের তুলনায়। সঠিক উত্তরটি হবে অপশন বি, 42 কিলোমিটার। পরের প্রশ্ন 4 এর দাগ পৃথিবীর অক্ষ কক্ষতলের সঙ্গে 66.5 ডিগ্রি কোণে হেলে থাকে। ভেরি ভেরি ইম্পর্টেন্ট। পরের প্রশ্ন দেখো 6 এর দাগ মূল মধ্যরেখা, দ্রাঘিমা রেখা নাকি আন্তর্জাতিক তারিখ রেখা নাকি নিরক্ষরেখা পেরিয়ে পূর্ব গোলার্ধের গেলে একদিন বাড়িয়ে নিতে হয়। উত্তরটা হবে আন্তর্জাতিক তারিখ রেখা। আন্তর্জাতিক তারিখ রেখা পেরিয়ে পূর্ব গোলার্ধে গেলে একদিন বাড়িয়ে নিতে হয়। পরের প্রশ্ন দেখো 2 এর শূন্যস্থান পূরণ করো। একের দাগে বলেছে ভারতের মূল ভূখণ্ড পশ্চিমে ড্যাশ পূর্ব দ্রাঘিমা থেকে পূর্বে 97 ডিগ্রি 25 পূর্ব দ্রাঘিমা রেখার মধ্যে অবস্থিত। উত্তর হবে 68 ডিগ্রি 7 মিনিট পূর্ব দ্রাঘিমা থেকে পূর্বে 97 ডিগ্রি 25 পূর্ব দ্রাঘিমা রেখার মধ্যে বিস্তৃত। পরের প্রশ্ন দিয়ে দেখ মালাবার উপকূলের উপহ্রদগুলিকে কয়াল বলে। কি বলে? কয়াল বলে। পরীক্ষা এটাও আসতে পারে, কয়াল কাকে বলে। ঠিক আছে, এরপর দেখো 2 এর বি, নিচের প্রশ্নগুলির অতি সংক্ষিপ্ত উত্তর দাও। একে বলেছে ভারতের মূল ভূখণ্ডের দক্ষিণতম বিন্দুটির নাম কি? উত্তর হবে কন্যাকুমারিকা। কন্যাকুমারিকা ভারতের মূল ভূখণ্ডের দক্ষিণতম বিন্দু। যদি বলতো শুধু ভারতের দক্ষিণতম বিন্দুর নাম, তাহলে হতো পিকমেলিয়ান পয়েন্ট বা ইন্দিরা পয়েন্ট। পরের প্রশ্ন 2 এর দাগ দুটি পর্বতের মাঝের নিচু অংশকে কি বলা হয়? উত্তর বলে উপত্যকা বলা হয়। দুটি পর্বতের যে মাঝের নিচু অংশ থাকে সেই অংশটাকে বলা হয় উপত্যকা। এমনিতেও পরীক্ষা আসতে পারে উপত্যকা কাকে বলে, তোমরা লিখবে দুটি পর্বতের মাঝের নিচু অংশটাকে উপত্যকা বলে। পরের প্রশ্ন 3 এর দাগ নিচের প্রশ্নগুলি সংক্ষিপ্ত উত্তর দাও, যে কোনো দুটি। একের দাগে বলেছে ভারতের দুটি বিশ্ব প্রাকৃতিক ঐতিহ্যপূর্ণ স্থানের নাম লেখো। লিখবে জলদাপাড়া অভয়ারণ্য, ঘানা পাখিরালয়, তারপর লিখবে করবেট জাতীয় উদ্যান। আমি 3টা লিখে দিয়েছি, তোমরা প্রত্যেকে নোট ডাউন করো। আবার বলছি, করবেট জাতীয় উদ্যান, জলদাপাড়া অভয়ারণ্য, ঘানা পাখিরালয়। তোমাদের বইয়ে দেওয়া আছে, আমি বই থেকেই লিখেছি। পরের প্রশ্ন 2 এর দাগ উপসাগর কাকে বলে? এটিও তোমাদের বইতে আছে, চলো দেখিয়ে দিচ্ছি। দেখো তোমাদের বইয়ের 65 নম্বর পেজে রয়েছে 3 দিকে স্থলভাগ দ্বারা বেষ্টিত জলভাগকে উপসাগর বলে। এইটুকু লিখে দেবে। পরের প্রশ্ন 3 এর দাগ নেপালের সঙ্গে ভারতের কোন কোন রাজ্যের সীমানা স্পর্শ করে রয়েছে? উত্তর হবে উত্তরাখণ্ড, উত্তরপ্রদেশ, বিহার, পশ্চিমবঙ্গ, সিকিম। কি কি বললাম? উত্তরাখণ্ড, উত্তরপ্রদেশ, বিহার, পশ্চিমবঙ্গ, সিকিম নেপালের সঙ্গে ভারতের সীমানা রাজ্য হিসাবে স্পর্শ করে রয়েছে। এরপর দেখো 4 এর দাগে নিচের প্রশ্নগুলি সংক্ষিপ্ত ব্যাখ্যামূলক উত্তর দাও, যে কোনো দুটি। একের দাগে বলেছে বিষুব রেখা কাকে বলে? এটাও তোমাদের বইতে রয়েছে, চলো দেখিয়ে দিচ্ছি। দেখো উত্তর তোমাদের বইতে রয়েছে বিষুব রেখা 2 মেরু থেকে সমান দূরে পৃথিবীর মাঝ বরাবর পূর্ব পশ্চিমে বিস্তৃত ওই কাল্পনিক রেখাটিকে বলে নিরক্ষরেখা বা বিষুবরেখা, অর্থাৎ নিরক্ষরেখার অপর নাম বিষুবরেখা। এর উত্তর অংশ হলো উত্তর গোলার্ধ, দক্ষিণ অংশ হলো দক্ষিণ গোলার্ধ। পরের প্রশ্ন 2 এর দাগ দ্রাঘিমা রেখার বৈশিষ্ট্য লেখো। দেখো দ্রাঘিমা রেখার বৈশিষ্ট্য তোমরা এই পার্থক্যটা থেকেই লিখে দিবে। 1 নম্বর লিখবে দ্রাঘিমা রেখাগুলি অর্ধবৃত্তাকার, 2 এ লিখবে দ্রাঘিমা রেখার অপর নাম দেশান্ত রেখা, 3 নম্বর দিয়ে লিখবে দ্রাঘিমা রেখা পরস্পর সমান্তরাল নয়, 4 নম্বর দিবে দ্রাঘিমা রেখাগুলি উত্তর দক্ষিণে বিস্তৃত, 5 নম্বর দিবে প্রতিটি দ্রাঘিমা রেখার দৈর্ঘ্য পরিধি সমান। তাহলে পার্থক্যটা পড়লে
দ্রাঘিমা রেখার বৈশিষ্ট্য হয়ে যাচ্ছে, অক্ষরেখারও বৈশিষ্ট্য হয়ে যাচ্ছে। এটা খুব ভালো করে পড়বে, তাহলে অক্ষরেখার বৈশিষ্ট্য লিখতে পারবে, দ্রাঘিমা রেখার বৈশিষ্ট্য লিখতে পারবে, প্লাস অক্ষরেখা দ্রাঘিমা রেখার পার্থক্য লিখতে পারবে। পরের প্রশ্ন দেখো 3 দাগ, আকার, সংখ্যা ও দৈর্ঘ্যের ভিত্তিতে অক্ষরেখা ও দ্রাঘিমা রেখার পার্থক্য লেখো। দেখো এই পার্থক্যটাতেই আবার বলে দিচ্ছি, আকারের কথা বলছে মানে আকৃতি, অক্ষরেখাগুলি পূর্ণবৃত্তাকার, দ্রাঘিমা রেখাগুলি অর্ধবৃত্তাকার। তারপরে বলেছে দৈর্ঘ্য, দৈর্ঘ্য কি প্রতিটি দৈর্ঘ্য বা পরিধি সমান নয় অক্ষরেখার, দ্রাঘিমা রেখার প্রতিটি দ্রাঘিমা রেখার দৈর্ঘ্য ও পরিধি সমান, এটা লিখবে। তারপর বলেছে সংখ্যা, 1 ডিগ্রি ব্যবধানে নিরক্ষরেখা থেকে উভয় দিকে 89টি অক্ষরেখা অঙ্কন করা যাবে, কারণ মেরুদয় দুটি বিন্দু রেখা নয়। আর 1 ডিগ্রি ব্যবধানে মূল মধ্যরেখার উভয় দিকে 180টি দ্রাঘিমা রেখা অঙ্কন করা যাবে। এখানে দেবে 180টি, আর এখানে হবে অক্ষরেখা হবে 89টি। তাহলে বোঝা গেল কি কি বলেছে, আকার বললাম, দৈর্ঘ্য আর সংখ্যা। পার্থক্যটা খুব ভালো করে পড়বে, ভেরি ভেরি ইম্পর্টেন্ট। এই পার্থক্যটা পরীক্ষায় আসার সম্ভাবনা রয়েছে। পরের প্রশ্ন 4 দাগ, নিরক্ষীয় তলের সংজ্ঞা দাও। চলো উত্তরটা দেখে নেওয়া যাক। দেখো উত্তর, নিরক্ষীয় তল পৃথিবীর মধ্যভাগ বরাবর পূর্ব থেকে পশ্চিমে বিস্তৃত যে তল পৃথিবীকে উত্তর ও দক্ষিণে 2 সমান গোলার্ধে ভাগ করেছে তাকে বলে নিরক্ষীয় তল। নিরক্ষরেখা বরাবর পৃথিবীর নিরক্ষীয় তল কল্পনা করা হয়েছে। কর্কটক্রান্তি রেখার মান কত? উত্তর হবে 66.5 উত্তর কর্কটক্রান্তি রেখার মান। দেখো তারপর দেওয়া আছে পৃথিবীর কক্ষপথ কাকে বলে। দেখো তোমরা একটু নোট ডাউন করে রাখো, পৃথিবী যে নির্দিষ্ট উপবৃত্তাকার পথে সূর্যকে প্রদক্ষিণ করে তাকে কক্ষ বা কক্ষপথ বলে। কি বললাম? পৃথিবী যে নির্দিষ্ট উপবৃত্তাকার পথে সূর্যকে প্রদক্ষিণ করে তাকে কক্ষ বা কক্ষপথ বলে। পরের প্রশ্ন 5 দাগ, নিচের প্রশ্নগুলির উত্তর দাও যে কোনো দুটি। 1 দাগে বলেছে ভারতের উপদ্বীপীয় মালভূমি অঞ্চলের সংক্ষিপ্ত পরিচয় দাও। তোমাদের বইতে খুব সুন্দর করে দেওয়া আছে, চলো দেখে নেওয়া যাক। দেখো তোমাদের বইতে রয়েছে উপদ্বীপীয় মালভূমি অঞ্চল উত্তরের সমভূমির দক্ষিণ দিকে অবস্থান করছে ত্রিভুজের মতো দেখতে ভারতের উপদ্বীপীয় মালভূমি অঞ্চল। মালভূমির 3 দিকেই পাহাড় দিয়ে ঘেরা। উত্তরে আছে আরাবল্লী, বিন্ধ্য, সাতপুরা পাহাড়, পশ্চিমে পশ্চিমঘাট, দক্ষিণে নীলগিরি, আন্নামালাই ও পালনি এবং পূর্বে পূর্বঘাট পর্বতমালা। সমগ্র অঞ্চলটির গড় উচ্চতা 600 থেকে 900 মিটারের মধ্যে। পশ্চিম থেকে পূর্ব দিকে ভূমির উচ্চতা ক্রমশ কমে গেছে। এইটুকু খুব সুন্দর করে লিখবে। তারপরে দেখো নিচের দিকে দেওয়া আছে উপদ্বীপীয় মালভূমি অঞ্চল, দক্ষিণে নীলগিরি, উত্তরে বিন্ধ্য পর্বত, পূর্বে পূর্বঘাট পর্বতমালা এবং পশ্চিমে পশ্চিমঘাট পর্বতমালা। এই ছকটাও দিয়ে দিবে। পরের প্রশ্ন 2 দাগ, সিন্ধু নদের গতিপথ বর্ণনা করো। এটিও তোমাদের বইতে রয়েছে। দেখো সিন্ধু নদ তিব্বতের মানস সরোবরের নিকট কৈলাস পর্বতের একটি হিমবাহ থেকে এর উৎপত্তি হয়েছে। এরপর ভারতে প্রবেশ করে জম্মু ও কাশ্মীর এবং হিমাচল প্রদেশের উপর দিয়ে প্রবাহিত হয়ে পাকিস্তানে প্রবেশ করেছে। পাকিস্তানে এই নদীর প্রধান উপনদীগুলির সাথে মিলিত হয়েছে। এই মিলিত প্রবাহ অবশেষে আরব সাগরে মিশেছে। এইটুকু গতিপথ লিখবে এবং তার সঙ্গে এক নজরে দেওয়া আছে দৈর্ঘ্য লিখবে 2880 কিলোমিটার। তারপর উপনদী লিখবে বিতস্তা, চন্দ্রভাগা, ইরাবতী, শতদ্রু, বিপাশা। তারপর লিখবে হিমাচল প্রদেশ এবং জম্মু কাশ্মীর মধ্য দিয়ে প্রবাহিত হয়েছে। আর গতিপথটা প্রথমে যতটুকু বললাম ততটুকু লিখবে। পরের প্রশ্ন 3 দাগ, গঙ্গা নদীর গতিপথ বর্ণনা করো। চলো এই উত্তরটা দেখে নেওয়া যাক। দেখো গঙ্গা নদী তোমাদের বইতে খুব সুন্দর করে দেওয়া আছে। দেখো 1 নম্বর দেওয়া আছে গঙ্গোত্রী হিমবাহের গোমুখ তুষার গুহা থেকে উৎপন্ন। প্রথম অবস্থায় এর নাম ভাগীরথী। 2 দেওয়া আছে উত্তরপ্রদেশের এলাহাবাদের কাছে প্রধান উপনদী যমুনার সাথে মিলিত হয়েছে। তোমরা এরকম নাম্বার দিয়ে দিয়ে লিখবে। তারপর 3 নম্বর পয়েন্ট, মুর্শিদাবাদের ধুলিয়ানের কাছে পদ্মা ও ভাগীরথী হুগলি নামে 2টি শাখায় ভাগ হয়েছে। 4 নম্বর পয়েন্ট দেবে প্রধান শাখাটি পদ্মা নামে বাংলাদেশে এবং অপরটি ভাগীরথী হুগলি নামে পশ্চিমবঙ্গের উপর দিয়ে প্রবাহিত হয়ে বঙ্গোপসাগরে মিশেছে। এই 4টা পয়েন্ট খুব সুন্দর করে দিবে গঙ্গা নদীর গতিপথ। তারপর দৈর্ঘ্য দিবে 2500 কিলোমিটার, ভারতের দীর্ঘতম নদী, আর উপনদী দিবে যমুনা, সোন, গোমতী, গণ্ডক, কোশি ইত্যাদি। এই কয়েকটা পয়েন্ট লিখবে। পরের প্রশ্ন 4 দাগ, ভারতের উত্তরে নদীগুপ্ত সমভূমি অঞ্চলের বিবরণ দাও। এই প্রশ্নের উত্তর তোমাদের বইতে খুব সুন্দর করে দেওয়া আছে, চলো দেখে নেওয়া যাক। দেখো উত্তরে নদীগুপ্ত সমভূমি অঞ্চল এইটুকু লিখবে। উত্তরের হিমালয় পার্বত্য অঞ্চল ও দক্ষিণে উপদ্বীপীয় মালভূমি অঞ্চলের মাঝখানে এই সমভূমি অঞ্চল অবস্থিত। পাঞ্জাব, হরিয়ানা, উত্তরপ্রদেশ, বিহার, পশ্চিমবঙ্গ ও আসাম এই রাজ্যগুলির মধ্য দিয়ে এই সমভূমি অবস্থিত। সিন্ধু, গঙ্গা ও ব্রহ্মপুত্র এই সমভূমি অঞ্চলের প্রধান নদ নদী।
এই নদীগুলি হিমালয় পার্বত্য অঞ্চল থেকে নুড়ি কাঁকড় বালি বয়ে নিয়ে সমভূমির সৃষ্টি করেছে। এই নদীগুলিতে সমভূমি অঞ্চলে মাটি খুবই উর্বর, তাই চাষবাস খুব ভালো হয়। সমতল ভূমি হওয়ায় যাতায়াত ব্যবস্থা খুব ভালো, সেই কারণে এই অঞ্চলে প্রচুর মানুষ বসবাস করে। এইটুকু খুব সুন্দর করে লিখবে। দেখো টেক্সট বই থেকে দেখালাম, তার কারণ টেক্সট বইয়ের কোনো বিকল্প নেই। সবসময় টেক্সট বইটা আগে রাখবে, তার কারণ টেক্সট বই থেকেই প্রশ্নগুলো হয়, কখনো নোটস বই থেকে হয় না, টেক্সট বই থেকেই প্রশ্নগুলো হয়। টেক্সট বই খুঁটিয়ে খুঁটিয়ে পড়বে, ঠিক আছে? তার সঙ্গে বলে রাখি, যদি তোমাদের ভিডিওটা ভালো লেগে থাকে একটা লাইক শেয়ার অ্যান্ড কমেন্ট করবে। তাহলে আজ রইল এই পর্যন্ত, আবার দেখা হবে নতুন আরেকটা ভিডিওতে। তোমাদের ভূগোলটা কমপ্লিট হয়ে গেল, এরপর আমি বাকিগুলো কমপ্লিট করে দেব। তোমরা প্রত্যেকটি ডেসক্রিপশন বক্সে লিঙ্ক থাকবে, সেখান থেকে দেখে নিও। থ্যাংক ইউ এভরিওয়ান।